শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সঙ্গে আছি আমি শাওন দত্ত। বিডিআর হত্যাকাণ্ডের বিচার বিদ্রোহের ঘটনায় কারাগারে থাকাদের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে শাহবাগের পর আবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনরতরা। এর আগে দুপুর 1টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে যাত্রা করে সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবার। শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ, তা ভেঙেই মূল সড়কে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। কিছুক্ষণ আগে অবরোধ তুলে আবার শহীদ মিনারে অবস্থান নিয়েছেন আন্দোলনরতরা। দুপুরে তাদের কর্মসূচিতে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে সমন্বয়ক মাহিন সরকার বলেন, বিডিআর হত্যাকাণ্ডে বিচারের নামে টালবাহানা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। বলা হয়, বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে। বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ভুক্তভোগী পরিবারগুলো জানায়, সব কারাবন্দী সদস্যদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি তাদের। কেরানীগঞ্জে কোর্ট বসার কথা থাকলেও পরে সিদ্ধান্ত জানানো হয় আলিয়া মাদ্রাসায় বসবে আদালত। সেখানে আগের রাতে এজলাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করেন আন্দোলনরতরা। পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিযোগ তাদের। হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, দেশ বিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দীদের মুক্তি সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি দল, সামাজিক রাজনৈতিক সংগঠন আমাদের সাথে একাত্মতা পোষণ করুন। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরতের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। সেখানে রয়েছেন সহকর্মী এম এ আজিজ। যাব তার কাছে। আজিজ, শাহবাগের পর শহীদ মিনারে তাদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ শাওন। আপনি জানেন যে চাকরি পুনর্বহালের দাবিতে বিডিআর বিদ্রোহে যেসব সাজাপ্রাপ্ত জন ছিলেন তারা, তাদের স্বজনরা এবং যারা চাকরিচ্যুত হয়েছেন তারা দুপুরবেলায় শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেন। সেখান থেকে তারা বিকাল 3টার দিকে এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন এবং এখানে এসে তার অন্তর্বর্তী সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দেন। এই 2 ঘন্টার মধ্যে তাদের যে দাবিগুলো, সেই দাবি পূরণ করার যে আশ্বাস, সেই আশ্বাস পেলেই মূলত তারা ঘরে ফিরে যাওয়ার ঘোষণা দেন। আর দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে তারা আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। তো 2 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিকাল 4টায় তারা শাহবাগ ছেড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। কিন্তু শহীদ মিনারে আসার পরে তাদের যে আলটিমেটাম, 2 ঘন্টার আলটিমেটাম, সেই আলটিমেটাম ইতিমধ্যে শেষ হয়ে গেছে সন্ধ্যা 6টায়। তো আমরা জানতে পেরেছি যে এখানে যারা আন্দোলনের সমন্বয়ক যারা আছেন বা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা আমাদের জানিয়েছেন যে সচিবালয়ে তাদের এই দাবির বিষয়ে একটি জরুরি বৈঠক হচ্ছে। সেই বৈঠকের পরেই মূলত তাদেরকে জানানো হবে যে তাদের দাবিগুলো কতটা মানা হবে এবং কতটা যৌক্তিক পর্যায়ে নিয়ে তার সেই দাবিগুলো পূরণ করা হবে। সে বিষয়ে কিছুক্ষণের মধ্যে হয়তো জানানো হবে। তারপরে এখান থেকে ব্রিফিং করে গণমাধ্যম কর্মীদের সেগুলো জানানো হবে। শাওন, আপনাকে জানিয়ে রাখি যে গতকাল থেকে মূলত দেশের বিভিন্ন স্থান থেকে আগত এই বিডিআর সদস্য যারা চাকরিচ্যুত হয়েছিলেন এবং তাদের যারা জেলে আছেন, কারাবন্দী আছেন, তাদের স্বজনরা এসে এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এবং সেখান থেকেই তারা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর এই বিকেলে এখানে শহীদ মিনার আসার পরে এখানকার যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার আমাদের জানান যে, গণমাধ্যম কর্মীদের জানান যে জনভোগান্তির কথা বিবেচনা করে তারা শাহবাগ ছেড়ে দিয়ে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং এখানে অবস্থান করে তারা 2 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। আমরা জানতে পেরেছি যে এখানে যে আন্দোলন হচ্ছে তাদের মূল দাবিগুলোর মধ্যে আছে পিলখানা যে হত্যাকাণ্ডে সকল বিডিআর জেলবন্দীদের মুক্তি, পিলখানা হত্যাকাণ্ডে মিথ্যা মামলা বাতিল, চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসন এবং প্রজ্ঞাপনে উমধারা বাতিল সহ পিলখানা হত্যা মামলার তদন্ত। সকল দাবি নিয়েই মূলত তারা আন্দোলন করছে। ধন্যবাদ আজিজ আপনাকে।
মধ্যরাতে হঠাৎ আগুনে পড়ল বকশীবাজারের অস্থায়ী আদালত। ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের ওই আদালতে রাত ৩টায় কে বা কারা আগুন দেয়, তাতে এজলাস কক্ষ গারদখানা পড়ে যায়, তাই বিডিআর বিদ্রোহ মামলার কার্যক্রম করা যায়নি। এদিকে আদালত কার্যক্রম মাদ্রাসা মাঠ থেকে সরাতে সকাল থেকেই সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এই ঘটনায় এখনও তদন্ত সংক্রান্ত কোনো উদ্যোগ জানানো হয়নি। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার পরবর্তী জামিন শুনানি ১৯ জানুয়ারি, তবে নির্ধারণ হয়নি জামিন শুনানির আদালত। এই এজলাসেই আজ হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহ মামলার আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতের আগুনে পুড়ে গেল পুরো এজলাস কক্ষ। কে বা কারা আগুন দিয়েছে তা নিয়ে কিছু জানা যায়নি। তবে সে সময় থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মাদ্রাসা ই আলিয়ার শিক্ষার্থীরা। আগুন নেভাতে ফায়ার সার্ভিস পৌঁছলেও তারা ঢুকতে পারেননি। রাত 3:30 নাগাদ পুলিশের আমাদের মোড়ে গণ্ডগোল হচ্ছে বা হাতাহাতি হচ্ছে, তখন এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তখন পুলিশে বাদ দিয়ে আমরা এই সাইডে আইছি। এই সাইডে আসার পরে দেখি যখন আগুনটা একেবারে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তার পরপরই ফায়ার সার্ভিস এসেছে। ভিতরে আমরা প্রবেশ করতে পারি নাই, আমরা আসলে তেমন কিছু করতে পারি নাই, কারণ ভিতরে ঢুকতে না পারলে তো আমরা আগুনটা নিভাইতে পারি না। বৃহস্পতিবার সকাল থেকে বকশীবাজার সড়ক অবরোধ করে রাখে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। মাদ্রাসা মাঠ থেকে অস্থায়ী আদালত সরানোর দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা তাদের। আমরা চাই এই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া হোক। ওরা 6 মাসের জন্য আমাদের থেকে অস্থায়ীভাবে এই জায়গাটা নিচে তাবু দিয়ে এখানে ওরা বিচার কার্য পরিচালনা করতো। পরে করতে 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 এখন এই পর্যায়ে আছে। যখন আদালত থাকে তখন একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষার্থীদের খেলাধুলা অথবা শরীরচর্চা বিভিন্ন সকল রকম কার্যকলাপ এই যে আমাদের সকল প্রোগ্রামে আমাদের বড় ধরনের ব্যাঘাত ঘটে। এই পরিস্থিতির মধ্যে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শনে যান মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবী। এখানে বিচারিক কার্যক্রম পরিচালনা যে একদম অসম্ভব সে অভিমত ব্যক্ত করেন সবাই। আসামিপক্ষের আইনজীবীর সন্দেহ এটা বন্দীদের কারাজীবন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র। শুনে অবাক হবেন যে বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন একজনেরও বউ এখন আর তাদের সাথে নেই, তাদেরকে ছেড়ে চলে গেছে, অথচ তারা কোনো অন্যায় করেন নেই। এমনও হয়েছে যারা এই স্টেশনে ছিলেন না, দরবার হলে ছিলেন না, তারা ভিন্ন জায়গায় ছিলেন। যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয় নাই, তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে। পরিদর্শন শেষে বিচারকের সিদ্ধান্ত জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। চিফ প্রসিকিউটর জানান, পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসার মাঠের অস্থায়ী আদালতে হচ্ছে না শুনানি। পরবর্তী দিন ও স্থান নিয়ে আলোচনা চলছে। আজকের এই প্রেক্ষাপটে নিঃসন্দেহে এখানে আদালত পরিচালনা করার মতো কোনো প্রেক্ষাপট নাই। এটা উনি অবহিত হলেন, একমত হলেন। আর পরবর্তী তারিখটা কবে হবে আমরা এখান থেকে যাওয়ার পরে আসামি পক্ষের আইনজীবী এবং সরকার পক্ষের আইনজীবী সহ আমরা ওনার সাথে কথা বলবো। উনি আমাদেরকে ইনভাইট করে গেছেন। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য নাজিমউদ্দিন রোডের পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের নামও প্রস্তাবনায় রয়েছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানালো বিএনপি। বলা হয়েছে 5 আগস্টের আগ পর্যন্ত 16 বছরে দলটির 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুম করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আলাদা 2টি অভিযোগ দাখিল করা হয়। পরে আরেকটি অভিযোগ জমা দেওয়া হয় গুম কমিশন কার্যালয়ে। বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, এমন দাবি দলটির। শীর্ষ পর্যায় থেকে তৃণমূল এমন কেউ নেই যিনি মামলা কিংবা জেল জুলুমের শিকার হননি। এসব মামলা গুম খুনের তথ্য সংগ্রহে আলাদা একটি সেলও গঠন করে দলটি। ওই সেলের তথ্য অনুযায়ী 2008 থেকে 2024 সাল পর্যন্ত 58 জেলায় ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে বিএনপির 2276 জন নেতাকর্মীকে। এসব হত্যার বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে দলটি। যুবদল, ছাত্রদল, মূল দল সহ তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে 2276 জনের
ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। আপনার সেলফ ডিফেন্স হলে প্রথমে পায়ে গুলি করতে হবে, কোমরের নিচে গুলি করতে হবে, সেগুলো কোনো ঘটনাই এমনটি ঘটেনি। সবসময় হেডে গুলি করা হয়েছে, চেস্টে গুলি করা হয়েছে। শুধু মামলা কিংবা হত্যা নয়, আওয়ামী লীগ আমলে গুমের শিকার হন বিএনপি নেতা ইলিয়াস আলী সহ 153 জন। দলটির পক্ষ থেকে ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের করা হয় এ নিয়েও। যারা গুম হত্যা হয়েছে তাদের পরিবার যেন একটা ন্যায় বিচার এবং একটা সুন্দর বিচার পায়, এই জন্য মূলত আমরা এখানে এসেছি এবং আমাদের দল তাদের পাশে থেকে এই পদক্ষেপটা নিয়েছে। 245 পৃষ্ঠার ক্রসফায়ারের অভিযোগ এবং 20 পৃষ্ঠার গুমের অভিযোগে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংসদ ছাড়া সংস্কারে পরিপূর্ণতা আসবে না। তিনি বলেন, একটা গোষ্ঠী দেশ ভাগের উস্কানি দিচ্ছে। বিএনপি নেতারা বলেন, কিংস পার্টির নামে আওয়ামী দুর্বৃত্তদের ফেরানোর চেষ্টা চলছে। বকশীবাজারে খালেদা জিয়ার জবানবন্দির ঘটনা প্রবাহ নিয়ে রাজবন্দি জবানবন্দি নামে বই লিখেন কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট। পতিত স্বৈরাচার সরকারের আমলে যা প্রকাশ করা যায়নি। বৃহস্পতিবার বিএনপির গুলশান অফিসে সেই বইয়ের মোড়ক উন্মোচন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার উপর নেমে আসা সেই দুর্বিষহ ঘটনার স্মৃতিচারণ করেন তিনি। বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় লন্ডনে গেছেন বিএনপি প্রধান, বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছে কাতারের আমির। খালেদা জিয়া মুক্ত হয়ে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে, ভিসা দিয়েছে। ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোনো পারিশ্রমিক না, অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এই অ্যাম্বুলেন্সটি দিয়েছেন। মির্জা ফখরুল কথা বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর বিভক্তি নিয়ে। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে। কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটাকে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে জামাত শিবিরকে ধর্ম ব্যবসায়ী আখ্যায়িত করে স্লোগান দেন আগতরা। ফেস্টুনে তুলে ধরেন জামাত শিবির বিরোধী অবস্থান। অনুষ্ঠানে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা পলায়নের মাধ্যমে দেশের 80% সংস্কার হয়েছে, বাকি শুধু নির্বাচন প্রক্রিয়া। শতকরা 80% সংস্কার ইতিমধ্যে করা হয়েছে শেখ হাসিনার পলায়নের মাধ্যমে। তথাকথিত নেত্রী দেশ ত্যাগ করার সাথে সাথে এখন আর সংস্কারের খুব বেশি প্রয়োজন নাই। প্রয়োজন হলো নির্বাচনী ব্যবস্থার কিছু সংস্কার। বিকেলে দীর্ঘদিন পর দেশে ফেরা যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল সভাপতি নাসির আহমেদ শাহিনকে নিয়ে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালে প্রিন্স। আরিফিন শাকিন, যমুনা নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার আপিলের বিষয়ে আদেশ দেওয়া হবে 14 জানুয়ারি। এই মামলার অপর আসামি আপিল না করায় শুনানি শেষে আজ রায়ের দিন পিছিয়ে দেন আপিল বিভাগ। মামলাটিতে খালেদা জিয়াকে 10 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চে টানা 3 দিন শুনানি হয়। খালেদা জিয়ার আইনজীবীরা আদালতকে বলেন, খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ করেননি, তিনি ট্রাস্টের কোনো সদস্যও না। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে দণ্ডিত করা হয়েছে। মামলা শুনানি শেষে রায় ঘোষণার আগ মুহূর্তে অপর আসামি কাজী সালিমুল হক কামালের আবেদনের বিষয়টি উত্থাপন করা হলে রায়ের দিন পিছিয়ে যায়। একটি অ্যাপিল পেন্ডিং থাকার কারণে আইনগত ত্রুটি হতে পারে, সেই কারণে আজকে কোনো আদেশ পাওয়া হয় নাই। এই মামলা বয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরু থেকে অকার্যকর, এবং আমরা প্রত্যাশা করছি আদালত, মহামান্য আদালত সকলের বক্তব্য শ্রবণ করেছেন, ন্যায় বিচার করবেন।
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না। সব পক্ষের সাথে আলোচনা করে প্রকাশের তারিখ আগামী সপ্তাহে প্রকাশ করবে সরকার, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, ঘোষণাপত্র দিতে কিছু সময় লাগতে পারে, তবে বেশি সময় লাগবে না। ঘোষণাপত্র সরকার দেবে না, সরকার সমন্বয় করছে। শিক্ষার্থীদের প্রস্তাবনা ও সবার ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র দেওয়া হবে। একই সাথে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান নিয়েও সিদ্ধান্তের কথা জানান মাহফুজ আলম। মাজারে বা কাওয়ালি আয়োজনে বিভিন্ন সময় হামলার ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, এখন পদক্ষেপ নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে। আগেও বই দিতে কোনো সময় জুলাই মাস হয়ে যেত বলে দাবি করেন তিনি। শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে, সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। আগামী বছর আপনারা ঠিক 1 তারিখে বই পাবেন। কেউ বলছেন না যে আমি এবার টেক্সট বুকটা আমরা দেখি না এখনো, কেউ কিন্তু এটা বলছেন না। পিডিএফটা সবার কাছেই আছে। জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়, কাজী নজরুল সরণি সহ বিভিন্ন স্থানে 7 দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। সাধারণ মানুষের কাছে জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন নেতাকর্মীরা। অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত, নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার সহ 7 দফা দাবি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। চট্টগ্রামে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। দুপুরে নগরের নিউ মার্কেট ও আশপাশের এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদান, আওয়ামী লীগ সরকার ও দোসরদের বিচার নিশ্চিত করা সহ 7টি বিষয় তুলে ধরা হয় ঘোষণাপত্রে। এটির পক্ষে জনমত তৈরি করতে এই কর্মসূচি বলে জানান শিক্ষার্থীরা। আমরা যে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চাচ্ছি, সেই পুনর্গঠনের যে আমাদের রোড ম্যাপ আমরা যেভাবে চাচ্ছি সেগুলো বাংলাদেশের মানুষকে জানাইতে চাই। সেজন্য আমরা লিফলেট বিতরণ করছি। শহীদদের যে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারটা সেটা নিশ্চিত করতে হবে এবং একই সাথে যে গত 53 বছর ধরে যে এখানে একটা জলমি শাসন ব্যবস্থা এখানে কায়েম আছে সেটাকে উৎখাত করে নতুন সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে এটা জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটা এখানে নিশ্চিত করতে হবে। কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতার জন্য মাঠে নামেনি নির্বাচন কমিশন। লক্ষ্য সুষ্ঠু নির্বাচন, একথা জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বিকেলে মৌলভীবাজারে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায় বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন তিনি। সিইসি বলেন, নির্বাচন কমিশনের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। বাড়ি বাড়ি ভোটার নিবন্ধনের বড় উদ্দেশ্য মানুষকে সচেতন করা। ভোটারদের তারা বার্তা দেবেন, এবার আর আগের মতো ভোট হবে না। কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি হুঁশিয়ারি দেন, কেউ পক্ষপাতে জড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এ সময় সিলেট অঞ্চলের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জলপ্রপাত এখানে রয়েছে। সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। এই ব্যাপারে আমাদের কোনো অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। আমাদের লক্ষ্য একটাই। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা 2025 সালে হজ যাত্রী প্রেরণের ক্ষেত্রে এজেন্সিগুলোর কোটা 1000 থেকে কমিয়ে 500 জন করার দাবি জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব। তাদের দাবি, কোটার সংখ্যা কমিয়ে না আনলে সুষ্ঠুভাবে হজ কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি এজেন্সি 500 জন হজ যাত্রী সমন্বয় করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে হঠাৎ করেই সরকার যাত্রী সংখ্যা 500 থেকে বাড়িয়ে সর্বনিম্ন 1000-এ নির্ধারণ করে। এমন সিদ্ধান্ত থেকে সরে না এলে এজেন্সিগুলো বড় সংকটে পড়বে। এক্ষেত্রে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে হজযাত্রীরা, জানান হাব নেতারা। একজন হজ এজেন্সির মালিক 1000 লোককে নিয়ে কোনোদিনও সঠিকভাবে সেবা দিতে পারবেন না। আমরা সঠিকভাবে সেবা করতে পারি, সেজন্য আমি মনে করি
আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আমাদের হজ এজেন্সিরা সরকারের নির্দেশনায় 500 কোটা আমরা করে ফেলেছি, সেটা যেন বহাল থাকে। সর্বনিম্ন 1000 হজযাত্রী পাঠানোর সক্ষমতা না থাকলে কোনো এজেন্সি হজযাত্রী পাঠাতে পারবে না। তবে কয়েকটি এজেন্সি মিলে একটি লিড এজেন্সির মাধ্যমে 1000 হজযাত্রী পাঠাতে পারবে, জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফওয়া খালিদ হোসেন। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বলেন, সৌদি সরকার এজেন্সি প্রতি কোটা 2000 করেছিল, যার বিপরীতে প্রতি এজেন্সির জন্য 250 জন করার প্রস্তাব করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু সৌদি সরকার সর্বনিম্ন 1000 জন অনুমোদন করেছে। এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান উপদেষ্টা। জানান, এটি বাংলাদেশের হাতে নেই, তাই এই নির্দেশনা মেনে হজ এজেন্সিগুলোকে কাজ করতে হবে। হজ এজেন্সিগুলোর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সরকারি টাকায় কোনো অতিথিকে হজে নেওয়া হবে না। হজের কার্যক্রমের সাথে যুক্তরাই শুধু সরকারি খরচে হজে যেতে পারবেন। 1000 মিনিমাম বেশিতে 50,000 হতে পারবে। মিনিমাম যাদের সক্ষমতা আছে এরকম আরো কয়েকটা মিলেও যদি 1000 হয় তাহলে সেটাও একটা লিড করে এটা চলবে। সৌদি গভর্নমেন্ট অধিকতর হজ এজেন্সি তারা চাচ্ছেন না। 43তম বিসিএস এর গেজেট হয়েছে। 15 জানুয়ারি তারা যোগ দেবেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে 227 জন বাদ পড়েছেন তাদের বেশিরভাগই যোগ দিতে পারবেন, এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন সচিব। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, বাদ পড়াদের আবেদনের উপর যাচাই বাছাই চলছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আছে তারাই বাদ পড়বেন। 43তম বিসিএস থেকে 227 জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় বাদ পড়েছেন। 2 জানুয়ারি এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানায় মন্ত্রণালয়। তার আগেই এই নিয়ে আন্দোলন চলছিল। গত 15 অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং জেলা প্রশাসকদের দেওয়া তথ্যের ভিত্তিতে 59 জনকে এবং স্বাস্থ্য পরীক্ষার অনুপস্থিত থাকায় 40 জনকে বাদ দেওয়া হয়। সে সময় 2064 জনকে নিয়োগের সুপারিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 227 জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। গেজেট হয়েছে, 15 তারিখে যোগদান করবেন তারা। স্বাস্থ্য খাতে 53 দফা সংস্কারের দাবি করে সংবাদ সম্মেলন করেছে জাতীয় মেডিকেল স্টুডেন্ট ফোরামের সদস্যরা। সকালে প্রেস ক্লাবের সামনে এই সংবাদ সম্মেলনে দেশে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানান তারা। এ সময় 53 দফা তুলে ধরে বলেন, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ব্যতীত কেউ প্র্যাকটিস এবং ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। রেফারেল সিস্টেম চালু করতে হবে। চিকিৎসকদের জন্য ত্রৈমাসিক ছুটির ব্যবস্থা, বিশেষায়িত হাসপাতালে বেড সংকট দূর করতে হবে। এছাড়াও সরকারি হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া সহ বিভিন্ন দাবি তুলে ধরে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যেন স্ট্যান্ডার্ড হয়, সর্বাধুনিক হয়, সেজন্য কি কি করা প্রয়োজন আমরা স্বাস্থ্য কমিশন বরাবর সেই সব দাবিগুলো উপস্থাপন করতে যাচ্ছি। সিন্ডিকেট ব্যবস্থা, তারপরে যে ওষুধ কোম্পানির হ্যালিপোনা, এগুলো বন্ধ করতে হবে। রেফারেল সিস্টেম কার্যকর করতে হবে। দফা 3, চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত মেডিসিন বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে। শেখ হাসিনাকে ফেরাতে স্ট্যাটাস বিবেচ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র জানান, শেখ হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছে ভারত। বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। এখন তিনি কোন মর্যাদায় ভারতে আছেন তা নিয়ে আলোচনা চলছে। বাংলাদেশ ভারতের উত্তরের অপেক্ষায় থাকবে। ভারতের মতো বাংলাদেশও ভারতের নাগরিকদের জন্য ভিসা সীমিত করবে কিনা জানতে চাইলে রফিকুল আলম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই বিবেচনায় রেখেছে বিষয়টি।
মুখপাত্র জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের কাছে পাচারকৃত অর্থ ফেরাতে সহায়তা চান পররাষ্ট্র উপদেষ্টা। এছাড়া আগামী 20 থেকে 24 জানুয়ারি চীনে দ্বিপাক্ষিক সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রফিকুল আলম বলেন, সাম্প্রতিক 36 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে মানবিক দিকটাও দেখতে হয়। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দ্রুত কার্যকর করা হবে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। যারা পেনশন প্রাপ্ত তারাও এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবেন। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেত না, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে। এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে, এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। মেহেরপুরের মুজিবনগর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ডাকাতির ঘটনার অভিযোগ উঠেছে। 6,33,000 টাকা লুটের দাবি করেছে কর্তৃপক্ষ। বুধবার মধ্যরাতে দারিয়াপুর বাজারে এই ঘটনা ঘটে। এজেন্ট ব্যাংক কর্তৃপক্ষ জানায়, জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। ব্যাংকের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে গেছে বলেও জানানো হয়। এই ঘটনায় বাজারের নাইট গার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে থানায় নিয়েছে পুলিশ। তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। জানালা গ্রিল কেটে অজ্ঞাতনামা চোরেরা ভিতরে প্রবেশ করে বোল্ট ভেঙে 6,33,000 টাকা তারা চুরি করে নিয়ে যায়। অফিস সহকারী সে তালা গেট খোলার পরে সে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বললে যে বোল্ট ভেঙে টাকা নিয়ে চলে গেছে। এদিকে পাবনায় দিনে দুপুরে অভিনব কায়দায় ব্যবসায়ের ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার বগুড়ার উত্তরের চেলোপাড়া এলাকায় 3 ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া 6 লাখের মধ্যে 4,10,000 টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 5 জানুয়ারি পাবনার ব্যবসায়ী রেজাউল করিম টাকা নিয়ে টেন্ডারের বিডি জমা দিতে ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাকে ঘিরে ব্যাগ কেটে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে থানায় অভিযোগের পর সিসিটিভি ফুটেজ দেখে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত করে পুলিশ। বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে 1 কোটির বেশি টিসিবির কার্ড দেওয়া হয়েছিল। একই পরিবারের অনেকে পেয়েছেন সুযোগ সুবিধা। যাচাই বাছাই শেষে সেসব কার্ডের সংখ্যা কমিয়ে 63 লাখ করা হয়েছে, নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, দুদেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক নিয়ে আলোচনা হয়েছে। গার্মেন্টস, ফার্মেসি, খাদ্য সহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ চাইলে আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে $300 মিলিয়ন বিনিয়োগ করেছে বলেও জানান উপদেষ্টা। তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি জানান, বাজার নিয়ে রমজানে কোনো সমস্যা হবে না, প্রয়োজনীয় মজুদ আছে। 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। একই পরিবারে একাধিক কার্ড ছিল, দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। কেউই বাদ পড়েনি। যারা ছিল, যারা সঠিক প্রাপক তাদেরকে কাছে পাঠানো হচ্ছে। যারা বেঠিক ছিল, ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে বিএনটি মিটার লিমিটেডের ব্যাপারে কিছু বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনটি মিটার লিমিটেড সম্পর্কে একটি বেসরকারি টিভি চ্যানেলে B40 মিটার সংক্রান্ত প্রতিবেদন বিষয়ে স্পষ্ট করা হয়। সেখানে প্রতিবেদনের বিভ্রান্তিকর তথ্যগুলোর জবাব তুলে ধরা হয়। বছরে মিটার নষ্টের পরিমাণ, প্রিপেইড মিটার সংক্রান্ত বর্তমান প্রিপেইড মিটার কী ধরনের সমস্যা ও গ্রাহক ভোগান্তি তৈরি করছে এবং গ্রাহক সরাসরি খোলা বাজার হতে মিটার কিনলে এসব মূল্য বৃদ্ধি পাওয়া এবং টেম্পারিং এর সম্ভাবনা বৃদ্ধির ব্যাপারে এতে জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনটি মিটার লিমিটেডের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান র্যালিতে নেতৃত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ এবং হলের আবাসিক শিক্ষক শিক্ষার্থী বৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। এর আগে উপাচার্য হল প্রাঙ্গণে বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। ইমামের ছদ্মবেশে খোদ রাজধানীতে মাদক ব্যবসা চালিয়ে গেছেন মনিরুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সেই ব্যক্তিকে অবশেষে 600 গ্রাম আইস সহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মনিরুল ইসলাম পেশায় মসজিদের ইমাম, কাজ করতেন ডেমরার বাওয়ানিবাদ জুট মিল স্টাফ কোয়ার্টার মসজিদে, যদিও তার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। ইমামতির আড়ালে মাদক কারবার করতেন তিনি। বুধবার সন্ধ্যায় গুলিস্তানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে মিলেছে 600 গ্রাম ভয়ঙ্কর মাদক আইস। সংবাদ সম্মেলনে আইস কতটা ভয়ঙ্কর তার চিত্র তুলে ধরে সংস্থাটি। এই ড্রাগটার কাজ হলো মানে ইনহিবিট করা না ব্রেন সেলকে, এক্সাইট করা, তাকে চিপে নিউরনকে চিপে তার থেকে এক্সট্রা নিউরো ট্রান্সমিটার যেটা সে 100 দিন ধরে সিক্রেশন করতো, একদিনে সিক্রেশন করে একবারে পাকা আমের মতো আটিটা রেখে দেয়। এরপরে এটার অ্যাকশন শেষ হয়ে গেলে সে একেবারে নিস্তেজ হয়ে যায়। তাকে আবার ওই কন্ডিশনে আনার জন্য এবার তার দ্বিগুণ পরিমাণ সেবন করতে হয়। এইভাবে করতে করতে 1-2 বছর পরে আর যতই সে সেবন করুক এটার ওই পর্যায়ে আসবে না এবং সে মেন্টালি ডেথ। কর্মকর্তারা জানান, মনিরুল দীর্ঘদিন টেকনাফ থেকে মাদকের চালান এনে ঢাকার সহ আশপাশে সরবরাহ করত। সেই জন্য ইমামতির ছদ্মবেশ নেন তিনি। আইস এবং ইয়াবার চালান সংগ্রহ করে তিনি ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলায় তিনি সাপ্লাই দিতেন এবং তিনি একটা মসজিদের, আমাদের স্যার ইতিমধ্যে বলেছেন, ছোট্ট একটা মসজিদে তিনি ইমামতি করতেন। ইমামতির পাশাপাশি তিনি বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে এবং এই সম্পর্কের ভিত্তিতেই তিনি পরবর্তীতে আইস অথবা ইয়াবা দুটাই তিনি এর আগে অনেকবার নিয়ে এসে তিনি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতেন। এই চক্রের নেপথ্যের রাঘব বলদের ধরতেও অভিযান চলছে বলে জানায় তারা। মোদি যেটা বলেছেন, আমার কাছে আপনি যদি জানতে চান যে হ্যাঁ আমার কাছে তাদের টোটাল ফ্যামিলি পিকচার চলে আসছে, কার বিরুদ্ধে কয়টা মামলা আছে আমরা কিন্তু করে ফেলেছি অলরেডি। আমরা এখন এটা নিয়ে একটি সোর্স নিয়ে আমরা কাজ করছি। আমার মনে হয় আমরা অচিরেই একটা ভালো নিউজ আপনাদের দিতে পারবো। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহে হত্যা মামলার 3 আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সকালে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, 30 ডিসেম্বর ত্রিশালের বৈলর কামারপাড়া একটি পুকুর থেকে জুবায়েদ আহমেদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পিবিআই। এই ঘটনায় ত্রিশাল থানায় মামলার পর মাঠে নামে পিবিআই। বুধবার জামালপুরের বাট্টাজোর এলাকা থেকে হত্যায় জড়িত নাজমুল ইসলাম, আবুল কাশিম ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তারকৃতরা আদালতে হত্যার দায় স্বীকার করেছে। এই ঘটনায় আমরা পরবর্তীতে বক্সিগঞ্জে জামালপুর পুলিশের জামালপুর পিবিআইয়ের সহায়তা নিয়ে আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্স থেকে ওসি আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জানান, ভবনের দোতলায় রয়েছে ওসির শয়নকক্ষ। সেখানে গলায় গামছা পেঁচানো অবস্থায় আল আমিনকে দেখতে পান থানার ডিউটিরত পুলিশ সদস্যরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা আত্মহত্যা করেছেন ওসি। ঘটনাটি তদন্ত চলছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরা হবে বলেও জানান পুলিশ সুপার। সিআইডির এক্সপার্টের জন্য ওয়েট করা হচ্ছে এবং আলটিমেটলি আমাদের কাছে প্রাইমারিলি যেটা মনে হয়েছে যে সুইসাইড। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পোস্টমর্টেম পর্যন্ত অপেক্ষা করতে হবে। কক্সবাজারের রুখিয়া ও টেকনাফে 12 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন। এর আওতায় 2 উপজেলার স্থানীয় ছাড়াও রয়েছে 9.5 লাখ রোহিঙ্গা। দুপুরে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার টিটু চন্দ্রশীল এক সংবাদ সম্মেলনে জানান, আগামী 21 জানুয়ারি পর্যন্ত শরণার্থী ক্যাম্পগুলো রোহিঙ্গা সহ উখিয়ার 5টি ও টেকনাফের 2টি এবং রামুর খুনিয়া পালংয়ের 4 থেকে 9 নম্বর এলাকায় ভ্যাকসিন ক্যাম্পেইন চলবে। এছাড়া পার্শ্ববর্তী নায়কংছড়ির ঘুমধুম ইউনিয়নের 1 থেকে 3 নং ওয়ার্ড সহ স্থানীয়দের মাঝে 13,56,500 কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। কক্সবাজারে 5 বছরের শিশু আল মোহাম্মদ হক আহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এই মানববন্ধন থেকে হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসএসসি 94 এর সাবেক শিক্ষার্থীরা এই দাবি জানায়। 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে আয়োজক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বরগুনা ৩ উপজেলার হতদরিদ্রদের সহায়তা দিয়েছে নুরুল ইসলাম মনি ফাউন্ডেশন। দুপুরে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এসব সহায়তা দেন। পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলার হতদরিদ্ররা পেয়েছেন সহায়তা। বিতরণ করা হয় ২০০ অটো রিকশা, এছাড়াও ২৫০০ কম্বল বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমরা চাই এই সরকার সংস্কার এবং পাশাপাশি নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাক, এবং সেটা যদি না হয় তাহলে দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং নির্বাচিত গণপ্রতিনিধির কাছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যারা আসবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করলে খুব সহজেই তারা মানুষের সমস্যার সমাধান বুঝতে পারবে এবং সমাধান করার জন্য তারা এগিয়ে আসতে পারবে। কুমিল্লায় যমুনা এক্সক্লুসিভ ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন করা হয়েছে। বিকালে নগরের কাপড়িয়াপট্টিতে এই শোরুমের উদ্বোধন করেন যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক ডক্টর সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার জাকারিয়া সাদ্দাম ও তাপস কুমার দাস। অনুষ্ঠানে অতিথিরা জানান শোরুমটিতে সাশ্রয়ী দামে মিলবে সেরা ইলেকট্রনিক্স সামগ্রী। পরে দোয়া ও মোনাজাত করেন অতিথিরা। গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘন্টায় প্রাণ গেছে অর্ধশত ফিলিস্তিনি। সবচেয়ে ভয়াবহ হামলা চলছে উত্তর গাজায়। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য। নুসাইরাত শরণার্থী শিবিরে প্রাণ গেছে একই পরিবারের কয়েকজন সদস্যের। নিহতের তালিকায় রয়েছে শিশু ও নারীও। হামলার তীব্রতা ত্রাণ প্রবেশে বাধায় উপত্যকায় আবারও প্রকট হয়েছে জ্বালানি সংকট। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।